যেহেতু আমাদের একজন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক রয়েছেন এবং তার মাধ্যমে আজকে যারা সমন্বয়কের ভূমিকা পালন করে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে এরকম। দেখুন, শিক্ষার্থীদের এই বিজয়টি ধরে রাখার ক্ষেত্রেও কিন্তু তাদের ভূমিকা রাখতে হবে। বিজয়টা যেটা অর্জিত হয়েছে সেটি ধরে রাখার জন্য একটা ভূমিকা তাদের রাখা উচিত। এই কারণেই যে যেন তেন দাবি করে যেন সচিবালয় বা বিভিন্ন অফিস এটি ঘেরাও করাও কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যে খুব ইতিবাচক কোনো প্রভাব ফেলবে না। কারণ আজকে যদি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে আপনি তাকান, সেখানে আপনি দেখবেন যে প্রায়, আমি আগের স্লটে বলার চেষ্টা করেছিলাম, সকল 42টি বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশাসন নেই। ফলে সমন্বয়কারী স্ব বিশ্ববিদ্যালয় তারা দাবি করছে ক্লাস এবং পরীক্ষা শুরু করার ব্যাপারে। এখন প্রশ্ন হচ্ছে, গভর্নমেন্ট কিন্তু ঘোষণা দিয়েছে আজকে যে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করা যাবে না। এখন এরকম একটি দ্বান্দ্বিক অবস্থার মধ্যে কিন্তু আমরা যারা বিশ্ববিদ্যালয়ে কাজ করছি আমরা পড়েছি। সুতরাং আমার মনে হয় যে এই জায়গাতেও সময় দেওয়া উচিত, নিশ্চয়ই তাদেরকে একটু সময় দিতে হবে। আরেকটি জিনিস দেখেন, বারবার আসছে এসএসসি পরীক্ষা, এই এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেওয়ার ব্যাপারে আমি পূর্বের আলোচকদের সাথে সম্পূর্ণ একমত। কী কারণে অটোপাস করোনার সময় যেটা দেওয়া হয়েছিল সেটি একটি প্রেক্ষিত ছিল। এখন আমার মনে হয় আমরা যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করি, আমরা কিছু শিক্ষার্থী অসুস্থ হলে অথবা জেলখানায় বন্দী হলে বিশেষ মানে ব্যবস্থাপনায় তাদের পরীক্ষা আমরা কিন্তু গ্রহণ করেছি। সুতরাং আমরা তো বিশ্ববিদ্যালয় কারাগারে গিয়ে পর্যন্ত পরীক্ষা নেই। আমি যারা আহত হয়েছেন, যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের চিকিৎসা সেবা এবং অর্থ এটা সরকার দেখছেন। পাশাপাশি তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়া সম্ভব, কিন্তু এর মাধ্যমে একটা গোটা ব্যবস্থায় যদি আপনি করেন তাহলে অনেক মেধাবী শিক্ষার্থীর জায়গায় মূল্যায়নের জায়গায় কিন্তু বঞ্চিত হবে এবং এটি একটা প্রজন্ম এবং একটা রেস থেকে যাবে। আরেকটি জায়গায় আমি একটু বলি, সেটি হচ্ছে দেখুন, আসলে দাবি গোটা জাতি কিন্তু আসলে দম বন্ধ ছিল। আপনি যদি বলেন বিগত 15 বছর, এখন হয়তো মানুষ রাস্তায় গিয়ে কিছু দাবি করতে পারছে, মুক্ত নিঃশ্বাস ফেলতে পারছে। এই মুক্ত নিঃশ্বাস ফেলার ক্ষেত্রে যারা আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে শিক্ষার্থী এবং সাধারণ জনগণ এবং অপরাপর রাজনৈতিক দলগুলো, নিঃসন্দেহে আমি মনে করি এখন মানুষ এই মুক্ত নিঃশ্বাস ফেলতে পারছে। এটিও একটি পজিটিভ দিক আমি মনে করি, তারা ফেলতে পারছে অ্যাটলিস্ট। আমার মনে হয় যে সেই জায়গাতে মানে তাদেরও ধৈর্য ধরা উচিত। ওভারনাইট কিন্তু সব কিছু সমাধান করা সম্ভব না। আরেকটি জিনিস আপনি দেখবেন, নৈরাজ্য সৃষ্টি করে আপনি যদি সামনের দিকে আমরা এগোই, আমি বিশ্বাস করি, আমার ব্যক্তিগত মতামত সেটি হচ্ছে ষড়যন্ত্র কিন্তু আমরা এই 5 তারিখের পরও আমরা অনেক জিনিসগুলো দেখেছি। তার মানে ষড়যন্ত্র মুক্ত অবস্থায় যে আমরা এখন আছি আমি সেটাও মনে করি না। সুতরাং সেদিকেও আমাদের দৃষ্টি রাখা উচিত। আর বন্যা কবলিত যে 4টা জেলা, বিশেষ করে পূর্ব এবং উত্তর পূর্ব এলাকায়, মানে যে প্রশ্নটি ছিল শামীম ভাইয়ের কাছে কূটনৈতিক কারণে বন্যা হচ্ছে না, যেটি ভয়াবহ আকার ধারণ করেছে, আমি মনে করি আমাদের শিক্ষার্থী বা সকল রাজনৈতিক দল অপরাপর এদের পাশে দাঁড়ানো উচিত, যেটা অনেক রাজনৈতিক দল থেকে আসছে। অধ্যাপক মতিউর রহমান স্যার, এই জায়গাতে যেহেতু বন্যার প্রসঙ্গ আপনি করলেন, সেটি আমাদের সবাই, ছাত্র শিক্ষক সবাই মিলে সেটি যার যার অবস্থা অনুযায়ী এই বন্যা কবলিত বা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা হয়েছেন তাদের সহযোগিতা করবে। কিন্তু কারণটি যদি হয় কূটনৈতিক, তাহলে সেখানে সহযোগিতা আমি এই জায়গায় একটা নোট দিতে চাই। দেখুন, 1977 সালে, এখানে যারা আছেন গুগলে দেখবেন, 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের, তখন কিন্তু এই গঙ্গা চুক্তির একটা মানে চুক্তি হয়েছিল এবং সেখানে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে সেখানে ন্যায্য হিস্সার মধ্যেও কিন্তু এটা বন্টন হয়েছে এবং এই দাবিটি জাতিসংঘে কিন্তু উত্থাপিত হয়েছে। ফলে জাতিসংঘ থেকেও কিন্তু সমর্থন দিয়েছে অন্যান্য দেশ, কিন্তু সেটিও পরবর্তীতে কিন্তু বাস্তবায়ন হয় নাই। সুতরাং ওই সময় কার্যকর করার একটা পরিকল্পনা চলেছে। আমার মনে হয় যে বাংলাদেশ যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারত, আপনি তার সাথে সরাসরি তো টাগ অফারে যেতে পারবেন না, আপনাকে স্মার্টলি এই কূটনৈতিক বিষয়টা ডিল করতে হবে। আমার মনে হয় যে সেটি খুব সম্ভব যদি একটা দেশের সাথে তার একটা যদি ইন্টার রিলেশনশিপ। স্যার, এই স্মার্টলি মানে কি সেই সমন্বয়ের প্রশ্ন? না, আমি স্মার্টলি বলতে সমন্বয়ের কথা বলিনি। অর্থাৎ আপনি ছোট বড় রাষ্ট্র নয়, আইন অনুযায়ী আন্তর্জাতিক যে ল আছে সেই ল অনুযায়ী আমার রাষ্ট্র যেটি পাবে, আপনার মানে ইন্টারন্যাশনাল যে আপনার কি বলে যে প্রোটোকল সেই অনুযায়ী। সুতরাং সেটি আমার মনে হয় যে কূটনৈতিকভাবে যদি দক্ষতার সাথে এটিকে ডিল করা হয়, ডেফিনেটলি এই ব্যাপারে সমাধান। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে ন্যায্য হিস্সা বা মর্যাদা সেইভাবে লড়াইটা, এক্স্যাক্টলি সেটাই আপনি বলছেন।